ভালো ভালো কিছু সেট আমি বাছাই করেছি, সেইগুলো তোমাদেরকে আগামী ক্লাসগুলোয় করাবো। যে কোনো সেট নয়, যেগুলো ভালো ভালো ঠিকঠাক। তো আজকে একটা দারুণ সেট করাবো, যে সেটটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ফার্স্ট ইউনিটের জন্য। এবং আমাদের যেহেতু টেক্সট বই কমপ্লিট, আমাদের গ্রামার গুলো বোঝা কমপ্লিট, পরপর জিনিসগুলো কমপ্লিট হয়েছে, আমরা যতদিন না পরীক্ষা হচ্ছে আমরা পরপর সেট করব, ঠিক আছে? তো আজকের একটা সেট আমরা দারুণ ভাবে করব। বলো এটা কি থেকে নেওয়া হয়েছে? But although we have no books written in those far off days, ওই যে জওহরলাল নেহরু মেয়েকে চিঠিতে বিভিন্ন জিনিস লিখছে, দ্য বুক অফ নেচার। তাহলে আমরা যখন পরীক্ষা হলে যাব, একবার রাফলি আমরা রিড করে নেব। আমি এখন রিড করছি না, তোমরা একবার রিড করে নেবে, তারপরেই প্রশ্ন উত্তরে যাবে, যতই তোমার পড়া থাকুক। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা একবার রিড করে নিলাম। এবার আমরা দেখবো এখান থেকে কি প্রশ্ন আর কি রয়েছে। দেখো, প্রথমে ট্রু ফলস। সিনের কোনো কিছু মনে হয় না যে বুঝি না বা বুঝিনি, গল্পটা এত সুন্দর করে আমি বুঝিয়েছিলাম, তাই না? প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো। ইংলিশে না দিতে পারি, বাংলাতে তো দিতে পারবোই। বাংলায় যদি দিতে পারি, ইংলিশেও দিতে পারবো। কিভাবে দেবে, কিভাবে প্রশ্নের লাইন ধরে করবে, সেটাই বলছি। দেখো, তো তোমাদের প্রথম দিয়েছে ট্রু ফলস, দেখেছো কত করে? 1 গুণ 2 2। দেখো, উই হ্যাভ মেনি বুকস টু নো দ্য আর্লি স্টোরি, মানে আর্লি স্টোরি, আগেকার দিনের স্টোরি জানার জন্য অনেক বই নাকি আছে। এটা কি ঠিক না ভুল? এটা হচ্ছে ফলস। আগেকার দিনের জিনিস, মানে কয়েক হাজার লক্ষ লক্ষ বছর আগের জিনিস জানার জন্য কোনো বই আছে? কে বই লিখবে? মানুষ কি তখন লিখতে পারতো? তাহলে এটা তো ভুল কথা। তারপর রিডিং রকস অ্যান্ড মাউন্টেন্স ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে পাথর এবং মাউন্টেন সম্বন্ধে রিড করা খুব ইন্টারেস্টিং জিনিস। ইন্টারেস্টিং কি না? তো এটা হচ্ছে আমাদের ট্রু। কেন ইন্টারেস্টিং? ওই যে আমি বলেছিলাম, একটা পাথর পাহাড় থেকে ভাঙলো এবং শেষে সেটা বালি হয়ে গেল। কি দারুণ না কিভাবে জিনিসটা হচ্ছে? এগুলো যদি আমরা জানতে পারি, আমাদের খুব মজা লাগবে না? তাহলে ইন্টারেস্টিং তো। তাহলে এটা কি হলো? ট্রু। আচ্ছা, তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। দেখো, এই যে প্রশ্ন রয়েছে, তো প্রশ্নের ওপর আমি অংশটাও দিয়ে দিয়েছি, সিনের অংশটা, যাতে তোমরা বুঝতে পারো যে সিনের কোথা থেকে আমরা উত্তরটা করতে পারি। প্রশ্নটা দেখো, হোয়াট ইজ ভেরি ফ্যাসিনেটিং? কোন জিনিসটা ভীষণ ফ্যাসিনেটিং? ফ্যাসিনেটিং মানে খুব ভালো লাগে, আকৃষ্টকর, দেখলেই মনে হয় করি। কোন জিনিসটা? তাহলে হোয়াট ইজ ভেরি ফ্যাসিনেটিং, এই টেক্সটে আমরা কোন জিনিসটাকে বলতে পারি যে খুব ফ্যাসিনেটিং? দেখো, যখন, শুনে নাও ভালো করে, যখন হোয়াট দিয়ে প্রশ্ন আসবে, হ্যাঁ, তখন আমরা কি করব? হোয়াটের জায়গায় উত্তরটা লিখবো, আর বাদ বাকি এখানে যা আছে প্রশ্নের লাইন ধরে উত্তর লিখবো। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই দেখো, ইজ ভেরি ইন্টারেস্টিং, এই দেখো ইজ ভেরি ইন্টারেস্টিং লাস্টে আমি লিখে দিয়েছি, দেখেছো প্রশ্নের লাইন ধরে। এবার আমি হোয়াটের জায়গায় উত্তরটা লিখবো। উত্তর কোনটা হবে? আচ্ছা, হাউ টু রিড দ্য আর্থ স্টোরি, পৃথিবীর স্টোরি, ওই যে আছে না, কোন লাইনে আছে দেখো ভালো করে, কোথায় আছে? এই তো, হাউ টু রিড। আচ্ছা, এখানে আছে না দিস স্টোরি, আমরা এখানে দিস করব না, দা করব। এখানে দিস করব না, তো ওটা একটা গল্পের কাহিনীর অংশ বলে দিস বলা হয়েছে, কিন্তু আমরা তখন থেকে তুলছি, তা তোলার সময় দিস করব না, দা করব। হাউ টু রিড দ্য স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। এই দেখো, হাউ টু রিড দ্য আর্থ স্টোরি, এখানে আর্থ স্টোরি লিখেছি, তোমরা লিখতে পারো দ্য স্টোরি, তোমরা এটাও লিখতে পারো, যে এখানে আমি যেন গুছিয়ে লিখেছি দ্য আর্থ স্টোরি, ঠিক আছে? এটা তোমরা না লিখে এটাও লিখতে পারো, দ্য স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। এখানে যা আছে, এই যে ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, আমরা কি করব? আমরা এই যে হাউ টু থেকে এইটুকু পুরোটা লিখবো, কোথা থেকে? এইখান থেকে। বুঝতে পারছি? এখান থেকে পুরোটা আমরা প্রশ্ন থেকে তুললাম। আমি এখানে একটু এক্সট্রা নিজের মতো করে করেছি, তোমরা যদি এটা না পারো, না, দরকার নেই, তোমরা এখানে যা আছে তাই লিখে দেবে, শুধুমাত্র দিসটাকে দা করে দেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কি করব? লার্নিং করে দেবো। এখানে কি আছে? লার্ন, টু লার্ন আছে, এটাকে আমরা লার্নিং করে দেবো। ব্যাস, হয়ে গেল। সহজ না? তাহলে এর জন্য আমাকে কিছু মুখস্থ করে যেতে হবে? সঠিক প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নের লাইনটা কোথায় থাকতে পারে, কিভাবে গোছাতে হয়, সেটা আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাব। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টেক্সট? এই টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে?
ওই যে আমি কবি পরিচিতিতে পড়েছিলাম না, কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, এ ফাদার টু হিজ ডটার বাই জওহরলাল নেহেরু। এইটা ছিল তার মেন জায়গা, যেখানকার একটা ছোট্ট পার্ট হচ্ছে আমাদের এই স্টোরিটা। কি বললাম, এ ফাদার টু হিজ ডটার বাই জওহরলাল নেহেরু। তাহলে আমরা প্রশ্নের লাইন ধরে কি করে করব, দেখো প্রশ্নের লাইন ধরে কি করে করব, আমরা এই যে অংশটা, যেটা আমাদেরকে একটু টেক্সট বইটা পড়েই আমাদের কবি পরিচিতি থেকে এটা উত্তর করতে হবে, এটা সিনে নেই, বোঝা গেল। তাহলে উত্তরটা আমরা লিখে দেব কোথায়, হোয়াটের জায়গায়, বাদ বাকি এখানে যা আছে সব লিখে দিতে পারো। তাহলে প্রথমে কোনটা লিখবো, প্রথমে আমরা হোয়াটটাকে কেটে দিয়ে হোয়াটের জায়গায় উত্তরটা লিখবো, হ্যাঁ, তারপরে কি করবো, এখান থেকে ওইটুকুই প্রশ্নে যা আছে সব লিখে দেবো। এভাবে করা যায়। এছাড়া আর কি করা যায়, এছাড়াও প্রশ্নের লাইনটাকে ব্যাকিয়ে চারিয়ে করা যায় কিভাবে, দেখো এখানে আমরা সাবজেক্ট বানাবো, দ্য সোর্স অফ দ্য টেক্সট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হলো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, ইনভার্টেড কমার মধ্যে দ্য বুক অফ নেচার, এটা যেমন আছে তেমন লিখে দেবো, হলো। এবার ভার্ব, দেখো সোর্স যেহেতু সিঙ্গুলার তাই ভার্ব সিঙ্গুলার বসবে, এবং যেহেতু এটা ইজ রয়েছে প্রেজেন্ট টেন্স তাই ভার্বেও আমাদের ইজ বসবে, ইজ হয়ে গেল, ব্যাস। তারপরে আমরা লিখবো, আমি সরি একটা কথা ভুল বলেছিলাম, এ ফাদার থেকে হবে না, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার বাই জওহরলাল নেহেরু, এটা হচ্ছে সেই উৎসটা যেখান থেকে আমাদের এই কাহিনীটা নেওয়া হয়েছে, বোঝা গেল। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে আমরা এই হোয়াটটাকে কেটে দিয়ে এখান থেকে এতটা পুরোটা আমরা হোয়াটের জায়গায় বসে বাদ বাকিটা লিখে দিতে পারি। এছাড়া কিভাবে করতে পারি, এছাড়া আমরা ভার্বের পর থেকে যা আছে পুরোটা লিখে তারপরে ভার্বটাকে বসিয়ে আমরা উত্তরটা পুরোটা লিখে দিতে পারি, বুঝতে পেরেছি। দেখো এবার আমাদের একটা পোয়েম থাকবে, তাই না, সিনের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা গল্পও থাকবে আর একটা আমাদের কবিতাও থাকবে। আচ্ছা, আই মেট আ লিটিল কটেজ গার্ল, দেখো এই চারটে লাইন থেকেই প্রশ্ন হওয়ার চান্স সব থেকে বেশি, তাই এই চারটে লাইন এগুলো আমাদের আর পড়তে হবে। আমরা তখন কি সুন্দর পড়েছিলাম না, উই আর 7, আমরা 7 জন, তোমরা কি করে 7 জন, না আমরা 7 জন, তাই না। তো এই চারটে লাইন থেকে তুমি উত্তর পাবে, তোমরা একবার ভালো করে রিড করে নেবে, নিয়ে তারপর প্রশ্ন উত্তরে যাবে, ক্লিয়ার। দেখো হু ইজ আই রেফার টু হেয়ার, এখানে আই বলতে কাকে রেফার করা হচ্ছে, তাহলে এখানে আমি কিভাবে লিখতে পারি, আমরা হু এর জায়গায় উত্তরটা লিখে দিতে পারি। উত্তরটা কি, উত্তরটা হচ্ছে দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বোঝা গেল, দ্য পোয়েট, শুধু হু এর জায়গায় দ্য পোয়েট লিখলেও হবে, আর তুমি যদি পোয়েটের নাম উল্লেখ করতে পারো তাহলে হবে দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পোয়েটের পর কমা দিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হলো। দিয়ে তারপরে কি করব, ইজ থেকে যা আছে পুরোটা লিখে দিলাম। অথবা কিভাবে লেখা যায় সেটাও আমি দেখিয়ে দিয়েছি, দেখো এখানে হেয়ার আছে না, আমরা হেয়ার দিয়ে শুরু করব, হলো। তারপরে কি, আই রেফার টু, আই রেফার টু, হেয়ার যেহেতু নিয়ে নিয়েছি হেয়ার আর লিখবো না, দিয়ে উত্তরটা লিখে দেবো দ্য পোয়েট, বা তা পোয়েট দিয়ে বাদ বাকি যা আছে সব। কত রকম ভাবে লেখা যায় আমি সেটা বোঝাচ্ছি, কারোর খাতা দেখে নয়, বই থেকে ঝেপে টুকে দেওয়া নয়, মুখস্থ করাও নয়, আমরা নিজে থেকে লেখা শিখবো এইরকম ভাবে, বুঝতে পারছি। ডেসক্রাইব দ্য কটেজ গার্ল, কটেজ গার্ল সম্বন্ধে ডেসক্রাইব, বর্ণনা চাইছে, মনে পড়ছে না সেই মেয়েটা কেমন ছিল দেখতে, হ্যাঁ, তার চুল ছিল কেমন, ঠিক ছিল, উইথ মেনি আ কার্ল দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, তার মাথার মধ্যে এরকম কোকড়ানো চুল ছিল, তাই না, সেই মেয়েটা বন্য টাইপের ছিল, পড়েছি না আমরা। তাহলে স্যার প্রশ্ন করেছে, আমরা কি দুটো লাইন ঝেপে দেবো, আমাদেরকে সাজাতে হবে। কি করে সাজাবো, আমরা প্রশ্নের লাইন ধরে করব। প্রশ্নের লাইনে সাবজেক্টকে দ্য কটেজ গার্ল, কি বললাম, দ্য কটেজ গার্ল, তাহলে দ্য কটেজ গার্ল যেমন আছে তেমন লিখে দিলাম, ক্লিয়ার, দ্য কটেজ গার্ল। আচ্ছা, এবার হচ্ছে মেয়েটা, তো এটা তো পাস্ট টেন্সের ব্যাপার, মেয়েটা কেমন ছিল তখনকার ঘটনা, হ্যাঁ, তাহলে আমরা পাস্ট টেন্স হিসেবে ভার্ব ওয়াজ লিখবো, বোঝা গেল, যেহেতু সিঙ্গুলার, যদি প্লুরাল হতো ওয়ার লিখতাম। আচ্ছা, এবার আমরা প্রশ্নের লাইন ধরে লিখবো, কোথা থেকে লিখবো, এই যে 8 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড, সিস 8 কথাটা কিন্তু লিখবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না, 8 ইয়ার্স ওল্ড, তারপরে কি করব, দেখো আমি কি সুন্দর করেছি, 8 ইয়ার্স ওল্ড দিয়ে ফুল স্টপ দিয়ে দিয়েছি, যেহেতু এখানে একটা কমা দিয়ে একটা বলছে সিস 8, তাই এখানে আমি ফুল স্টপ দিয়ে দিলাম,
দিয়ে আমি আবার এখান থেকে শুরু করলাম, হার হেয়ার ওয়াজ থিক। ঠিক আছে, দেখো হার হেয়ার, এইখানে এইচটা কিন্তু বড় হাতের করব, দিয়ে বাদ বাকি যা আছে পুরোটাই, যে দুটো লাইন পুরোটা লিখে দেবো। বুঝতে পেরেছি? তাহলে মেয়েটার সম্বন্ধে বর্ণনা চাইছে, আমরা মেয়েটার বয়সটা আগে না দিলে হবে না, তাই বয়সটা প্রথমে দিয়ে আমরা ফুল স্টপ দেবো, তারপর তার সম্বন্ধে যা লেখা দুটো লাইন লিখে দেবো। বুঝতে পেরেছি? এছাড়া আর কিভাবে করা যাবে, আমাদের ভ্যারাইটিস পদ্ধতি জেনে নিতে হবে। এছাড়া তোমরা এখান থেকে প্রশ্নের লাইন ধরে লিখতে পারো। হ্যাঁ, কোথায় এখানে রাউন্ড আছে, এখানে কি হয়েছে সাউন্ড হয়ে গেছে, ঠিক আছে, এটা রাউন্ড হবে, ঠিক আছে। দেখো এছাড়া আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখানে মেয়েটা সম্বন্ধেই তো বলছে যে আই মেট আ লিটল কটেজ গার্ল, আমি একটা লিটল কটেজ গার্লের সাথে দেখা করেছি, এবার সাক্ষাৎ করেছি, এবার মেয়েটা সম্বন্ধেই তো এই তিনটে লাইনে রয়েছে, তাহলে এই তিনটে লাইনই তো গুছিয়ে লিখে দিলে হয়ে যাবে। এখানে মেয়েটাকে কি বলছে, সি, আমরা মেয়েটার সম্বন্ধে কি লিখবো, দ্য কটেজ গার্ল। হ্যাঁ, তারপরে যা আছে সব লিখে দাও, এই সি সেইট কথাটা লেখার দরকার নেই, এখানে কমা দাও, দিয়ে বাদ বাকি যা আছে সব লিখে দাও, কুড়ে ঘর, কটেজ কুড়ে ঘর। বুঝতে পারছি না, পারবো তো একা একা? আচ্ছা, এবার আমাদের সামনে এসছে স্যার আনসিন, যেটা আমরা কখনো সিন করিনি, তাহলে কি আমরা ছেড়ে দিয়ে চলে আসবো? না, আনসিনটাকে আমরা দুবার পড়বো, ঠিক আছে। আমার এখন সময় কম, আমি একবার পড়ছি, তোমরা দুবার রাফলি পড়ে নেবে তাড়াতাড়ি করে, মুখস্থ না, জাস্ট পড়ে বুঝতে হবে কি বলছে। ফরেস্ট আর ফার ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ, তাহলে বন বা জঙ্গল টাউন বা সিটি থেকে অনেকটা দূরে হয় না, তো এইখানে বলছে না ফার, ফার মানে দূরে, ঠিক আছে। সো পিপল হু লিভ ইন সিটিজ অ্যান্ড টাউনস ডু নট থিঙ্ক দ্যাট দে হ্যাভ এনি কানেকশন উইথ দ্য ফরেস্ট, মানে মানুষজন কোথায় বাস করে, জঙ্গলে তো না, শহরে বা টাউনে, তাই না, তারা ঠিক আমাদের বনের সাথে কানেকশন ফিল করতে পারে না, মানে বনের সাথে যে আমাদের একটা কানেকশন রয়েছে, যোগাযোগটা অনুভব করতে পারে না, কারণ তারা তো সবই রেডি জিনিস পেয়ে যায়, দোকানে গেলেই পেয়ে যায়, কিন্তু দোকানের জিনিসটা তো বন থেকেই আসছে। বাট দে আর ডিপেন্ডেন্ট অন ফরেস্ট ফর টিম্বার, মানে তারা কিন্তু ফরেস্টের উপরই ডিপেন্ড করে, ফরেস্ট থেকে টিম্বার পাওয়া যায়। আচ্ছা, হুইচ যেটা ইজ নাথিং বাট উড, মানে যেটা অন্য কিছু না, কাঠ দিয়েই হয়, কাঠ থেকেই আসে। ইউজড ইন বিল্ডিং, যেটা থেকে কি তৈরি হয়, বিল্ডিং তৈরি হয়, বিল্ডিং, হাউসেস, ব্রিজেস, প্লাগস, ঠিক আছে, প্লাউজ, তারপরে পেপারস অ্যান্ড মেনি আদার্স থিং, এবং আরো অনেক জিনিস, গাছ থেকে যে কত জিনিস তৈরি হয় তার কোনো শেষ নেই। টিম্বার মানে গাছের আস্তরণ বা বডিটার কথা বলা হচ্ছে, বুঝতে পেরেছি? আচ্ছা, পিপল ইন ভিলেজেস অলসো ইউজ উড ফর কুকিং দেয়ার মিলস, এছাড়াও মানুষ তাদের খাবার রান্না করার জন্য গাছ ব্যবহার করে, মানে এখানে গাছ সম্বন্ধে, গাছের রচনা কিন্তু এটা ভালো করে বুঝতে হবে। ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ নো ফেয়ার অফ শর্টেজ অফ উড, মানে অনেক আগে মানে উডের শর্টেজের কোনো ভয় ছিল না, যে কাঠ কমে যাবে, কারণ তখন তো অনেক গাছ ছিল, মানুষ তো গাছ কাটতো না। বাট কিন্তু দিস থটলেস কাটিং অফ ট্রিজ হ্যাভ ক্রিয়েটেড আ স্কারসিটি অফ ফায়ারউড, স্কারসিটি মানে কম, তাহলে এই যে থটলেস কাটিং মানে মানুষ না ভাবনা চিন্তা করে দুমদাম গাছ কেটে চলেছে, যার জন্য কি হচ্ছে, গাছের এই গাছের পরিমাণ কমে যাচ্ছে। হ্যাঁ, তো ফায়ারউড মানে জ্বালানির কাঠও পাওয়া যাচ্ছে না, যে পরিমাণে কাঠ আর কি ব্যবহার করা হচ্ছে। ইট অলসো কস্ট সয়েল ইরোশন, সয়েল ইরোশন মানে হচ্ছে মৃত্তিকা ক্ষয়, তাহলে এটা একটা মৃত্তিকা ক্ষয়ের কারণ, গাছ তো মৃত্তিকাকে ধরে রাখে, মাটিকে, গাছ কেটে দিলে মাটিগুলো ধসে পড়ে যাবে। দেখবি আমাদের অ্যাথলেটিক মাঠের পাশে গাছ লাগিয়েছে, যে বেড়া দিয়েছে, দেখবি যাওয়ার সময় ওখান দিয়ে গাছ লাগিয়েছে, ওই যে উঁচু ঢিপিটার ওখান দিয়ে, তাই না, কেন লাগিয়েছে, মাটি যাতে খসে না পড়ে, কারণ বৃষ্টি হচ্ছে বর্ষাকালে, মাটিগুলো ধুয়ে ধুয়ে পড়ছে আর রাস্তাটা ফেটে ভেঙে যাচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে গাছই তো শিকড় দিয়ে মাটিকে আটকে রাখে, তাই গাছ যদি আমরা কেটে দিই তাহলে মাটি ক্ষয় হবে, মাটি ক্ষয়কে কি বলে, সয়েল ইরোশন অ্যান্ড লেস রেইনফল, এবং কম বৃষ্টিপাত হচ্ছে, মানে তুমি যত গাছ কাটবে তত কম বৃষ্টি হবে। মরুভূমিতে দেখো বৃষ্টি হয় কেন, গাছ নেই বলে, এখানে আমাদের বৃষ্টি হয় কেন, গাছ আছে বলে। তাহলে আমরা যদি এখানকার সব গাছ ফাছ কেটে দিলে বৃষ্টি হবে? আর বৃষ্টি না হলে কেমন হয় সেটা গরমকালে বুঝতে পারবা, যখন খুব গরম পড়ে না, তখন মনে হয় একটু ঠাকুর বৃষ্টি দিলে কি ভালো হয়,
আর এছাড়াও কি শুধু গরম কেন, আমাদের চাষবাস ফসলই হবে না যদি বৃষ্টি না হয়, খাবো কি? We can however overcome the problems by stopping destruction of forests and planting more trees. কি বলছে? উই ক্যান হাউএভার, আমরা হাউএভার যদি ওভারকাম দ্য প্রবলেম, আমরা এই প্রবলেম গুলোতে কিন্তু সমাধান করতে পারি, এই সমস্যাগুলোর মানে গাছ কেটে ফেলার সমাধান কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? মানে এই যে ফরেস্ট ধ্বংস হচ্ছে এটা কিন্তু আটকাতে আমরা পারি। কিভাবে? আমরা প্ল্যান্টিং মোর ট্রিজ, আমরা যদি আরো গাছ লাগাই। গাছ কাটতে হচ্ছে আমাদের প্রয়োজনে, ঠিক আছে, তাহলে কাটছি যেমন একটা গাছ, তাহলে আরো দুটো বা তিনটে বা পাঁচটা গাছ লাগাই। পাঁচটা গাছ লাগালে কি হবে? তিনটে গাছ মরে যাবে, দুটো গাছ হলো বা তিনটে গাছ হলো, বা তিনটে গাছ লাগালাম বা দুটো গাছ লাগালাম, একটা মরে গেল একটা হলো। তাহলে এটা থেকে আমরা এই এই মানে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি, যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, বৃষ্টিপাত কম হচ্ছে। তাহলে গাছ সম্বন্ধে সুন্দর করে বলেছে। এবার যে কোনো প্রশ্ন বললেই মানে প্রশ্নটা বুঝতে পারলে আমরা উত্তরটা আমাদের চোখে ভাসবে না? দেখি ভাসে কিনা। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম হচ্ছে আমাদের ট্রু ফলস, ঠিক আছে, শুধু ট্রু আর ফলস লিখলে হবে, এখানে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি। সাপোর্টিং স্টেটমেন্ট চাইলে পাশে লিখে দেবে সাপোর্টিং স্টেটমেন্ট। তো আমরা ট্রু ফলস করি। পিপল হু লিভ ইন দ্য সিটিজ অ্যান্ড টাউনস হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট, মানে কোন রকম কানেকশন তাদের, কি বলছে, পিপল মানুষজন যারা শহরে বা টাউনে বাস করে তাদের কোনো কানেকশন বন জঙ্গলের সাথে থাকে না। এটা কি ঠিক না ভুল? এটা ভুল। কেন ভুল? কানেকশন আছে তো, আমরা তো এই যে কাঠের জিনিস, কানেকশন তো, মানুষ হয়তো ভাবে আমাদের কোনো কানেকশন নেই, কিন্তু অরিজিনাল কানেকশন তো আছে, তার মানে এই কথাটা ভুল। রেইনফল হ্যাজ ইনক্রিজড অ্যাজ আ রেজাল্ট অফ কাটিং অফ ট্রিজ, বলছে রেইনফল মানে বৃষ্টিপাত বাড়ছে, কেন? এই গাছ কাটার ফলে। ভুল কথা তো, তাহলে ফলস। সয়েল ইরোশন হেল্পস ট্রিজ টু গ্রো অ্যান্ড সার্ভাইভ, এই মৃত্তিকা ক্ষয়, সয়েল ইরোশন হেল্প সাহায্য করছে কাদেরকে? গাছগুলোকে, টু গ্রো অ্যান্ড সার্ভাইভ, বড় হতে এবং তাকে সার্ভাইভ করার জন্য মৃত্তিকা ক্ষয় গাছকে খুব হেল্প করছে, করছে। তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে আমরা যদি প্রশ্নটার একটু অর্থ বুঝি আর আমরা যদি টেক্সটটা একটু ভালো করে পড়ি, সিনটা মানে আনসিনটা, তাহলে উত্তর করার কোনো ব্যাপার। তার জন্য অর্থটা বুঝতে হবে, এবং অর্থের জন্য কিছু কিছু ওয়ার্ডের বেঙ্গলি মিনিংটা তোমাকে জানতে হবে। গ্রো মানে কি? বৃদ্ধি পাওয়া, আমরা জানবো না? সার্ভাইভ মানে কি? বেঁচে থাকা, সার্ভাইভ করা। একই লেখাটা আবার এসছে এখানে। আচ্ছা দেখো, তো এখানে লেখাটা আসার কারণ হচ্ছে আমি এখানে তোমাদের প্রশ্ন রয়েছে আগের পেজে দেখিয়ে দেবো কিভাবে আমরা প্রশ্নের লাইন ধরে লিখবো। দেখো, হোয়াই, এখানে প্রশ্ন উত্তর রয়েছে। Why do people in cities and towns think that they have no connection with forest? মানে ফরেস্টের সাথে কোনো রকম কানেকশন নেই, কাদের কাদের নেই? পিপল, মানুষজনদের নেই। কেন 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 কোনো কানেকশন নেই এরকমটা মানুষজন ভাবছে কেন? তার কারণ হচ্ছে মানুষজন জঙ্গল থেকে অনেক দূরে বাস করে, তাই না? তাহলে উত্তরটা আমরা লিখবো, কিভাবে লিখবো? দেখো, পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস, এটুকু বুঝলাম। আচ্ছা, তারপর দেখো, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই যে এখান থেকে পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস, এটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, তারপর আমরা কি করব? আমাদের ভার্ব দরকার, ভাবে, হ্যাঁ, আর আমাদের সাবজেক্ট হচ্ছে প্লুরাল। দেখো, পিপল মানুষজন, অনেক মানুষ তো, তো এই জন্য প্লুরাল, তাই ভার্ব আমাদের কি হবে? প্লুরাল। ভার্ব প্লুরাল কখন হয়? যখন ভার্বের শেষে এস বাই এস না থাকে, থাকলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। থিঙ্ক আছে তো, থিঙ্ক লিখলাম আমি, হলো থিঙ্ক। তারপরে দ্যাট, যে যে আচ্ছা, তারপরে কি লিখবো? তো এখানে যা আছে সব তুমি লেখো, এখানে কোনো কিছু তোমায় করতে হবে না। ফরেস্ট পর্যন্ত তুমি আগে ঝেড়ে লেখো, এই পর্যন্ত তুমি ঝেড়ে লিখলে, এখানে ফুল স্টপ চলে এসেছে, ফুল স্টপ হবে না, তুমি ঝেড়ে লেখো। হ্যাঁ, হোয়াই দিয়ে যখনই প্রশ্ন হবে তখন তুমি বিকজ দিয়ে উত্তর করবে। তুমি প্রশ্নের লাইন ধরে আগে সাজিয়ে নেবে, তারপরে কি করবে? বিকজ দিয়ে উত্তর করা শুরু করবে। বিকজ কিভাবে করবো? বিকজ দিয়ে, দেখো এবার এটা আমরা প্রশ্নের লাইন থেকে তুলবো। দেখো, আমাদের পরিশ্রম কিছুই নেই, আমরা জাস্ট একটু বুঝতে পারলে প্রশ্নের লাইন ধরে প্রথম দুটো তুললাম, আর লাস্টের লাইনটা আমরা সিন থেকে, এই আনসিন থেকে তুলবো, আনসিন থেকে। দেখো, ফরেস্ট আর লোকেটেড ফার অ্যাওয়ে ফ্রম হোয়ার দে লিভ, দেখি এটা কোথায় পাই।
এই যে ফরেস্ট আর ফার ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ, দেখেছো প্রথম লাইনটা? এই যে ফরেস্ট, আর এখানে আমি লোকেটেড দিয়ে করেছি, তো তোমরা লোকেটেড দিয়ে করবে না, তোমরা এখানে বিকজ এর পর এই লাইনটাই লিখে দেবে, এই লাইনটা লিখে ফরেস্ট আর ফার ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ, ব্যাস হয়ে গেল। পারবো না? বুঝতে পেরেছি? অথবা তোমাদের যদি মনে হয় একটা লাইনে টাউন আর সিটিজটা রিপিট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই সিটিজ আর টাউনটাকে দেখা গেলো প্রথমে লিখলামই না, ইনও লিখলাম না, অ্যান্ডও লিখলাম না, এগুলো কিচ্ছু লিখলাম না, দুটো অ্যান্ড এসছে, একটা অ্যান্ড হবে। তোমরা এভাবে লিখতে পারো, পিপল থিঙ্ক দিয়ে পুরোটা লিখলে তারপর লাস্টে টাউন আর ইয়েটা তো আমাদের উত্তরেই রয়েছে, তাই না? সিটিজ এন্ড টাউন, এভাবে আমরা করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা দেখো, এবার আমাদের চলে এসেছে গ্রামার। আমি বলেছি না 4টে সেকশন হয়, তার মধ্যে 2টো সেকশন হয়ে গেল, একটা সিন হয়ে গেল, একটা আনসিন হয়ে গেল। এবার আসলো আমাদের কাছে গ্রামার। দেখো গ্রামারে কি বলছে, বলছে ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যেটা ডিরেকশন দেবে সেটাই করো। ডিরেকশনটা কোথায় থাকবে? পাশে থাকবে ব্র্যাকেট দিয়ে। প্রথম ডিরেকশন হচ্ছে প্রপার ডিগ্রি, সঠিক ডিগ্রিটা বসাও। আমরা স্যার গ্রামার ক্লাসে শিখেছি দা যদি থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি হয়। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি মানে যে অ্যাডজেক্টিভটা ব্র্যাকেটে থাকবে তার শেষে হয় ইএসটি যুক্ত হবে, অথবা এর আগে মোস্ট বসবে, মোস্ট। বোঝা গেল? তাহলে বিউটিফুলের সাথে ইএসটি যুক্ত হয় না, বিউটিফুলেস্ট হয় না, তাহলে এটার সঠিক ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল। তাহলে আমরা কি করব? মোস্ট, মোস্ট দিয়ে বিউটিফুলটা লিখে দেব। কেন করলাম এটা? দা আছে বলে। দা থাকলেই আমরা হয় অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যুক্ত হয়ে বসবে, অথবা মোস্ট দিয়ে সেটা বসবে। বোঝা গেল? তো মোস্ট বিউটিফুল হবে। তারপরে দেখো এবারও ব্র্যাকেটে রয়েছে, বলছে সঠিক ভার্বটাকে বসাতে হবে। সঠিক ভার্ব এখানে আছে আমাদের প্লে। দেখো প্লে আছে, আর এখানে কি আছে? নাও। নাও মানে এখন। এখন মানে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও মানেই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে এখনই তো হচ্ছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আসে? এম আসে, ইজ আসে, আর আসে, আর কি ভি1 এর সাথে আইএনজি আসে। তাহলে ভি1 মানে প্লে, প্লের সাথে আমরা আইএনজি করে দেবো, প্লেইং করে দিয়েছি। আর বয়েজ যেহেতু প্লুরাল, প্লুরালের সাথে আর আসে, ইজ আসে না, এম আসে না। বুঝেছি? এখানে কি বলা আছে? অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন। দিস পেন ইজ, এই পেনটা হয়। দেখো লাস্টে প্রোনাউনের পসেসিভ ফর্মটাই বসে। একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের পরে যদি প্রোনাউন বসাতে বলে সেটা পসেসিভ প্রোনাউনই হয়। তো এই পেনটা আমার, এই যে আমার কথাটা আমি লাস্টে লিখতে গেলে মাইন করতে হবে। যদি তোমার হতো তাহলে ইয়োর্স হতো, এগুলো হচ্ছে পসেসিভ সব। যদি তার হতো তাহলে মেয়ে হলে হার্টস হতো, ছেলে হলে হিজ হতো। বোঝা গেল? তো দিস পেন ইজ, এই পেনটা হচ্ছে কার? আমার। তা আমার হলে আই এর, এই যে আমার, আমারটা কোথা থেকে আসে? আই থেকে। তাহলে আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাইন। বোঝা গেল? তাহলে আই এর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, তাহলে এখানে আমরা মাইন বসিয়ে দেবো। কেন? দিস পেন ইজ ইওর হবে না, মাইনই হবে পসেসিভ প্রোনাউন। ঠিক আছে? ইওর দিলে দিস পেন ইজ ইওর, তখন ওটা ইয়োর্স করতে হলো, পজিটিভ প্রোনাউন বলেছে তাহলে ইয়োর্স করতে হবে। আমাদের ইয়োর্স করার দরকার নেই, আমরা মাইন্ড করব, এম আই এন ই। আচ্ছা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তোমাদের গ্রামার ক্লাসে ভয়েস চেঞ্জটা আমি শুরু করব। আমি অ্যাডভান্স স্তরের গ্রামার ক্লাসের ভয়েস ন্যারেশন কমপ্লিট হয়ে, তোমাদের আমি অ্যাডভান্স স্তরের মতো গ্রামার আর ভয়েস চেঞ্জ, মানে ভয়েস আর ন্যারেশন হবে না, তোমাদের বেসিক ভয়েস আর ন্যারেশনটা আমি বুঝিয়ে দেবো, আগামী 2-3টে ক্লাসের মধ্যে করিয়ে দেবো। তাই গ্রামার ক্লাসে ওটা হবে। তাও এখানে বুঝে নাও, এখানে তোমাকে দিয়েছে ডু নট রান ইন দা সান। দেখো এটা কোন ভয়েসের মধ্যে আসছে? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। কেন? দেখো ডু নট, আমরা যে সেন্টেন্সের প্রকারভেদ পড়েছিলাম না, এখানে মুন্ডু নেই তো, সাবজেক্ট নেই, ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে ডু নট রান ইন দা সান, সূর্যের আলোয় দৌড়িও না, তাই না? তো এই ধরনের জিনিস আমরা ভয়েস চেঞ্জ যখন করব তখন আমরা করব ইউ আর অর্ডার্ড, এইটা আমাদের মুখস্থ করে বসিয়ে দিতে হবে, ইউ আর অর্ডার্ড হলো। তারপরে কি করবে? যেহেতু নট দিয়ে শুরু তাহলে নট বসিয়ে দেবো না, যেহেতু নট দিয়ে শুরু, যে এখানে আছে কি ডু, হ্যাঁ এই ডুটা আমরা কেটে দেবো, ডু বসাবোই না।
আমরা কি করব, কারণ ডু ডু থাকলে ডু এর সাথে আরেকটা ভার্ব থাকবে, তো এই ভার্বটাকে নিয়ে আমি যা করার করবো, এই ভার্বটাকে আমি আর রাখবোই না। ডু কেটে দিলাম, তারপর কি করব, নট বসাবো, এই যে নট। তারপর কি করবো, এই রানের আগে আমরা টু বসাবো, এই যে টু রান, তারপর ইন দ্য সান যেমন আছে তেমনই বসিয়ে দেবো। বোঝা গেল? তাহলে আমরা কি চেঞ্জেস করলাম, যখন এরকম নির্দেশমূলক কথা হবে, এটা তুমি করো না, আদেশ দেওয়া হচ্ছে, তখন আদেশকে কি বলে, অর্ডার করা, অর্ডারকে অর্ডারড করব, ইউ আর অর্ডারড। তারপরে কি করব, আমরা যদি দেখছি নেগেটিভ সেন্টেন্স নট আছে, নট বসিয়ে দেবো। তারপর কি করব, দেখবো একটা ভার্ব রয়েছে, সেই ভার্বের আগে টু বসিয়ে ভার্ব থেকে পুরোটা লিখে দেবো। বুঝেছি? আচ্ছা, এবার দেখো প্রেফিক্স আর সাফিক্স। প্রেফিক্স মানে যেটা আগে বসে, সাফিক্স মানে যেটা পরে বসে। ঠিক আছে, দেখো হোয়াই আর ইউ সো, কেন তুমি সো অনেকটা রেগুলার, রেগুলারকে আমি কি করব, ইরেগুলার করব। আই ডবল, একটা তো আর এখানে আছেই, আই আর একটা আর বসিয়ে দেবো, আই আর। ঠিক আছে, দিয়ে রেগুলারটা যেমন আছে তেমন লিখে দেবো। তাহলে আমরা এখানে প্রেফিক্স যুক্ত করলাম, কারণ প্রেফিক্সটা এখানে ঠিকঠাক চাই। ইরেগুলার মানে মাঝে মধ্যে যে কামাই করে। তাহলে হোয়াই আর ইউ সো ইরেগুলার, তুমি কেন এত বেশি ইরেগুলার। আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে, এখানেও আমাকে হার্মকে কি করব, হার্মকে আমরা হার্মফুল করে দেবো। ডোন্ট টাচ, ইট ইজ আ হার্মফুল, এটা টাচ করো না, এটা হচ্ছে হার্মফুল। আমি যদি লিখতাম হার্মলেস করা যেত, কিন্তু হার্মলেস এখানে যায় না। হার্মলেস মানে কোন রকম ক্ষতির নেই, ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তাহলে বলছে টাচ করো না, তার মানে ক্ষতি আছে বলেই তো টাচ করো না বলছে, তাই এখানে হার্মফুল কথাটাই যাবে। তাই আমরা হার্মের শেষে লাস্টে এফ ইউ ডবল এল করে দিলাম, তার মানে এটা কি হলো, এটা হয়ে গেল সাফিক্স, যেহেতু এটা লাস্টে বসলো, আর আগেরটা ছিল প্রেফিক্স। আমাকে বলেনি প্রেফিক্স না সাফিক্স, ওসব কিছু লিখতে বলেনি, আমাকে বলেছে প্রেফিক্স বা সাফিক্স ইউজ করে এটা শূন্যস্থান পূরণ করে। আমরা হার্মকে করে দিলাম হার্মফুল। কোনটা? ঠিক আছে, যদি না করে লাস্টে দেখছি, দেখো। আচ্ছা, এবার এখানে দেখো 6 নম্বরে কি আছে, কি বলছে, এখানে একটা লাইন দিয়ে দেওয়া হয়েছে, এই লাইনটা থেকে আমাকে অর্থ বুঝতে হবে এবং সেটাকে এক কথায় লিখতে হবে। বুঝে গেল? ওই মেয়েটা খুব ঝগড়া করে, এক কথায় কি লিখবো, ঝগড়ুটে। এ প্রসেস দ্যাট ব্রেকস ডাউন অ্যান্ড মুভস সারফেস মেটেরিয়াল। দেখো এমন একটা পদ্ধতি যেখানে ভেঙে যায় বা এগিয়ে যায় কি, মাটি, সেটাই কি বলে, মৃত্তিকা ক্ষয়। মৃত্তিকা ক্ষয় মানেই তো মাটিটা এগিয়ে গেল, ভেঙে গেল, তাই না? তাহলে এটার মানেই হচ্ছে ইরোশন। ওই যে ইরোশন আমরা ওয়ার্ডটা পেলাম না, সয়েল ইরোশন, তাহলে আমরা সয়েল ইরোশন লিখবো না, আমরা লিখবো ইরোশন। হ্যাঁ, এটা আনসিন থেকে খুঁজতে হবে তো, এটা এই লাইনটার মানে তোমাকে বুঝতে হবে, বুঝে দেখতে হবে যে এই ওয়ার্ডটা আমি কোথায় পেতে পারি, তারপর আমরা আনসিনে চলে যাব, ওইখানে পেয়ে যাবো আমরা সয়েল ইরোশন। ইরোশন মানে ক্ষয়, ক্ষয় হয়ে যাও, ক্ষয়। এই যে ইরোশন আছে, এই যে সয়েল ইরোশন, এই যে ইরোশন মানে হচ্ছে ক্ষয় পাওয়া। আমরা সয়েল কথাটা লিখবো না, কারণ এখানে সয়েলের কিছু বলেনি। তারপর দেখো ল্যাক অফ সামথিং, কোনো কিছু পরিমাণে কম, ল্যাক, তখন ওটাকে বলে স্কারসিটি। আমরা এই ওয়ার্ডটাও কিন্তু পেয়েছি, তাই না, স্কারসিটি। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো স্কারসিটি আছে না, যে আমরা অনেক পরিমাণে গাছ কাটছি, যার ফলে কি হচ্ছে, ফায়ারউডের স্কারসিটি দেখা যাচ্ছে, মানে কম, কম। তো রাইটিং এ আমি এখানে যেটা রাখা হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে লিখতে হবে। তোমাদেরকে এরকম হিন্টস দিয়ে দেবে, এই হিন্টস থেকে তোমাকে লিখতে হবে। তোমাদেরকে যদি হিন্টস দিয়ে দেয়, হিন্টস থেকে কিভাবে লিখতে হবে তার একটা ফরম্যাট তোমাদেরকে আমি সামনে রাইটিং ক্লাসেই করিয়ে দেবো, যে এগুলোকে বলে বায়োগ্রাফি রাইটিং। এই যে রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা লিখতে বলছি, তার মানে এটা একটা বায়োগ্রাফি। তাহলে বায়োগ্রাফি রাইটিং, হ্যাঁ, এটাকে প্যারাগ্রাফও বলে এবং বায়োগ্রাফির আন্ডারে পড়ছে, কারণ জীবনী তো। তো বায়োগ্রাফি রাইটিং এর আমি একটা ফরম্যাট করে দেবো, তোমরা জাস্ট ফরম্যাট মানে কি, ওই একটা জিনিস আমরা একটু মুখস্থ করে নেবো, বুঝে নেবো, শূন্য স্থানে জাস্ট এখান থেকে তুলবো আর বসাবো, ব্যাস। তাহলে রাইটিং আমাকে বাড়ি থেকে মুখস্থ করে যেতে হবে না, একটাই মুখস্থ করলাম, যেটা দিয়ে যে কোনো বায়োগ্রাফি, যে কোনো মানুষের সম্বন্ধে বললেই আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো রাইটিংটা আজকের সেটে আমি করাচ্ছি না। তো এইভাবে কিন্তু আমরা সেট কিন্তু দারুণ ভাবে করতে পারি, যাতে পরীক্ষা আমার একটা নম্বরও না কাটা যায়। ইংলিশ সাবজেক্টে কিন্তু বুঝে পড়লে অনেক কম পড়ে বেশি নম্বর পাওয়া যায়। বোঝা গেল? এবং আমরা সেটাই পাবো, আমাদেরকে ফার্স্ট ইউনিটে ইংলিশে খুব ভালো নাম্বার পেতে হবে। আজকের ক্লাস এখানেই।